শাখের করাত। আপনারা কথাটা শুনে থাকবেন, পড়ে থাকবেন, এটা একটা বাগধারা। যে শাকের করাত যখন হয় না, মানে আসতেও কাটে, যেতেও কাটে। আজকে এই রাজ্য সরকারের সেই অবস্থা হয়েছে। 24 না 25,000 শিক্ষক নিয়োগ করা নিয়ে যা এরা করেছে, যা ঘোটালা এরা করেছে, কি ভয়ঙ্কর ঘোটালা, সাংঘাতিক ঘোটালা। সেই ঘোটালার জট ছাড়াতে এখন সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্টও মানে আজকে শুনানি করতে গিয়ে তারাও গুলিয়ে ফেলেছে যে কোথায় এর শুরু, কোথায় শেষ। সেই জন্য তারা আবার সোমবার ডেট রেখেছেন এবং তার মধ্যে আরও কিছু কিছু নির্দিষ্ট বিষয়ে তারা চেয়েছে রাজ্য সরকারের উকিলের কাছ থেকে এবং উভয় পক্ষের উকিলের কাছ থেকে যে এই বিষয়গুলো আরও ক্লিয়ার দেন। মানে মাথা থেকে বোঝা যাবে না, গোড়ায় যাওয়া যাবে না। গোড়ার থেকে মাথায় না আসলে এই বিশাল বিষয়টা বোঝা যাবে না। আবার অন্যদিকে শখের শাহজাহান, ভাই আমার, সে একের পর এক যে কি না করে যাচ্ছে ভয়ঙ্কর। এইসব মানে অস্ত্রপাতি যা বেরোচ্ছে সবই হচ্ছে দেশদ্রোহী, মানে দেশ বিরোধী, দেশের অখণ্ডতার মানে হানি করতে পারে এরকম সমস্ত অস্ত্রশস্ত্র সে মজুত করেছে তার কাছে এবং রোহিঙ্গাদের ওখানে এনে ট্রেনিং ট্রেনিং দিয়েছে। এইসব অভিযোগ উঠছে আমি বলছি। কিছু তো অস্ত্র পাওয়া গেছে। জাতীয় নিরাপত্তা গার্ডদের নামানো হয়েছে, এনএসজি মনে হয়, এনএসজি মনে হয়, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যারা খুব স্পেশাল, খুব হাইলি ট্রেন্ড, তাদের নামানো হয়েছে। তার মানে হচ্ছে পিছনে একটা বড় ব্যাপার কিছু আছে। তাহলে এই সরকারের বিরুদ্ধেই প্রশ্ন উঠছে যে এই সরকারটাও কি মানে আমাদের দেশের অখণ্ডতার বিরুদ্ধে চলে গেল। মানে কি অবস্থা, একটা সরকার সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে এবং বিরোধীরা এটাকে নিয়ে সেরকমভাবে সার্কুলেট করছে, সেইভাবে অভিযোগ আনছে। যাই হোক, আজকে দুটো ব্যাপারই এসছিল শীর্ষ আদালতে, সুপ্রিম কোর্টে। কোনোটারই কোনো মীমাংসা এই আদালত করতে পারেনি। একটা কথা বলেছে যে শাহজাহানের ক্ষেত্রে রাজ্য সরকার, একজন ইন্ডিভিজুয়ালকে রক্ষা করার জন্য রাজ্য সরকার কেন অর্থ ব্যয় করছে, সেখানে এখানে এসেছে। তখন বলা হয়েছে যে না, আমাদের সম্পর্কে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, সিবিআইয়ের অর্ডার দিয়েছে এবং হাইকোর্ট যে সমস্ত করেছে তাতে আমাদের মানহানি হয়েছে বা অনেক কথা বলেছে যেগুলো আমাদের গায়ে লেগেছে, অর্থাৎ সেগুলো সত্য নয়, সেই জন্যই আসা। তখন বললো তাহলে আগে হাইকোর্টকে আগে বলুন কোথায় কোথায় তাদের রয়েছে, সেই জায়গা থেকে আসুন। যাই হোক, তবুও তিনি ওটায় স্টে দিয়ে, মানে সিবিআই ব্যাপারটাকে আপাতত স্টে দিয়ে রেখেছেন যে সিবিআই এখনই কাউকে ডেকে জিজ্ঞেস করতে পারবে না, তদন্ত করতে পারবে না। উনি মানে চিফ জাস্টিস চন্দ্রচূড় বা তার বেঞ্চ আগে তারা উদ্ধার করতে চাইছে যে বড় স্ক্যাম হচ্ছে 24,000 পরিবারের স্বার্থ জড়িত, মানে 1.5 লক্ষ লোকের স্বার্থ জড়িত। সেই চাকরি মানে জীবন, একটা ইয়াং ছেলে মেয়ের চাকরি মানে জীবন। কাজে সেটা নিয়ে আগে তারা বেশি ইন্টারেস্ট দেখিয়েছে এবং তারা বুঝে নিয়েছে যে এর উপর থেকে দেখলে হবে না, গোড়া থেকে দেখতে হবে। এবং একটা জায়গায় যে প্রশ্নটা উঠেছে এখানে, যেটা বারবার আলোচনা হচ্ছিল, যে কেন প্যানেলের বাইরে প্যানেল সে অবজর্ভ হয়নি, প্যানেল পরীক্ষা নেওয়া হয়েছে, সেই ছেলেমেয়েরা চাকরির জন্য লাইনে আছে, তার মধ্যে আবার কেন ক্যাবিনেট নতুন করে আরও কিছু লোক নিয়োগের পদ্ধতিটা করলো, লোক নিয়োগের জন্য করলো। এটা কি করে হয়? যারা পরীক্ষা দিয়ে মানে প্যানেলে আছে, সে প্যানেলের উপর থেকে অ্যাবজর্ভ করতে করতে নিচে নামতে হবে, এটাই নিয়ম। তা সেই প্যানেলকে পুরো বাদ দিয়ে আবার নতুন করে আর একটা প্যানেল তৈরি করা, তাহলে তো আগের প্যানেলটা বাদ, সেটা বলতে হবে। আগের কেন বাদ সেটা তো বলতে হবে, সেটা বাদ দিয়ে তারপরে একটা নতুন প্যানেল করা যেতে পারে। কিন্তু সেসব আইনের ধারেনি এরা। আমি জানি যে কিছু লোকজন আছে, কিছু আইনজীবী, 2-1 জন আছে, 2-1 জন আইনজীবী, আমি তাদের চিনি ভালো করে,
এই আইনজীবীরাই ডুবিয়েছে এই পরিবারটাকে, এই দলটাকে। তারা শুধু জানে যে কিভাবে টাকা তুলতে হবে, কিভাবে বিভিন্ন রকম করতে হবে। সুযোগ পেলে সেসব একসময় বলবো। যে এই দুই ভাইপো আর এক আইনজীবী, এই ট্রায়ো, হ্যাঁ, এই যে বলে না মানে তিন তিন শক্তি, তিন অপশক্তি হয়ে গেছে। হ্যাঁ, তা এই তিন অপশক্তি মিলে যা করে দিল, মানে আজকে এই দল বুঝতে পারছে কিন্তু প্রকাশ করছে না, কিন্তু তারা বুঝতে পারছে যে চেক অ্যান্ড ব্যালেন্স না রাখার ফলে যে ভুলগুলো হয়ে রয়েছে সেই ভুলের খেসারত এখন দিতে হচ্ছে, আগামীতে দিতে হবে। এবং এই যে শাহজাহানকে নিয়ে তারা যেভাবে উদাসীন ছিল, আমি ধরে নিচ্ছি উদাসীন, অনেকে বিজেপি বলছে যে না শাহজাহানকে দিয়ে এরা অপারেট করতো ইত্যাদি। আমি ওই এলাকাও গেছি, এটা আংশিক সত্য। শাহজাহানকে এরা ব্যবহার করেছে, ভোট না করেই অনেকবার বামেরা জিতিয়েছে তাদের এমএলএ, পঞ্চায়েত। এই আমলেও জেতানো হয়েছে, আমি বাদই দিলাম। টেন্ডার ওর হাত দিয়েই ইরিগেশনের, জেলা পরিষদের, পূর্ত দপ্তরের টেন্ডার ওই এলাকার ওর হাত দিয়েই পাশ হতো। মানে এত বড় শক্তিশালী, 3-4টে মন্ত্রী ওর হাতের পুতুল হয়ে গিয়েছিল। খাদ্যশস্য নিয়ে বিদেশে পাচার করছিল। আমি একবার খিদিরপুরে এরকম টন টন খাদ্যসহ নৌকা ধরা পড়ে। আমাকে ওখানকার লোকাল তখন আমাকে সাংবাদিক হিসাবে ওরা ইনফর্ম করে। আমি সঙ্গে সঙ্গে তৎকালীন খাদ্যমন্ত্রীকে ধরেছিলাম যে দেখুন এই ঘটনা ঘটছে। উনি বললেন যে সঙ্গে সঙ্গে উনি এলাকায় গিয়ে স্টেপ নিলেন যে এখান থেকে রেশনের চাল সবসময় বজবজের থেকে ওই নদী পারে ওপার চলে যেত, খিদিরপুর থেকে যেত। আমি এই অনেকগুলো স্পটেও গিয়ে খবর করেছি। হ্যাঁ, এগুলো সাংঘাতিক ব্যাপার। এই ব্যাপারগুলো চলে আসছে, বহুদিন ধরে চলে আসছে। বাংলাদেশ বেঁচে আছে, তাদের চালের বড় যোগান যায়, গমের বড় যোগান যায় ভারত থেকে চোরা পথে। এমনি যাক, এমনি আমাদের যে সে রপ্তানি, আমদানি রপ্তানি আছে সেইভাবে যাক, কিন্তু সবই চোরা পথে। হ্যাঁ, 400-450 কিলোমিটার বর্ডার। এই বর্ডার এলাকার লোকগুলো বাঁচে কী করে? গরু চুরি, এই সমস্ত জিনিসপত্র চুরি, সমস্ত স্মাগলিং হচ্ছে তাদের জীবিকা। হ্যাঁ, এই যে বিষয়গুলো সাংঘাতিকভাবে হচ্ছে। তারপরে যদি এখন মানে অস্ত্র যদি চোরাচালানে চলে আসে, তাহলে রাজ্যের পুলিশের উপর ইয়ে হবে, গোয়েন্দার উপর ইয়ে যাবে, বিএসএর উপর ক্লেম যাবে, কেন্দ্রীয় যে গোয়েন্দারা আছে তাদের উপর ক্লেম যাবে। তবে কেন্দ্রীয় গোয়েন্দারা সুযোগ মানে সন্ধান পেয়েছে বলেই আজকে এনএসজি ওখানে গিয়ে এই সমস্ত উদ্ধার করছে। আমরাও তো এত ঘুরে এসেছি, এত বড় অস্ত্র, এত কিছু অস্ত্র থাকা আমাদেরও কখনো মানে মনে হয়নি, স্বপ্নেও ভাবতে পারিনি যে এই হিউজ পরিমাণ এরকম উন্নত ধরনের অস্ত্র ওখানে থাকতে পারে। ইম্প্রোভাইজ গান বা দু একটা সরকারি গান টান থাকতে পারে, ছিনতাইয়ের গান টান কেনা, কিন্তু এই পরিমাণ অস্ত্র এটা আমাদেরও ধারণার বাইরে ছিল। যাই হোক, এইভাবে আজকে এটা মানে ভয়ঙ্কর। একদিকে 24,000 শিক্ষক, তাদের নিয়োগ, এই যে টাকা পয়সার এই যে মানে তছনছ করা, এই যে পদ্ধতি টাকা নিয়ে কারা করেছে আমরা এদের জানি, এদের আমরা দেখেছি খুব ক্লোজ থেকে, যে এদের কাছে লাখে লাখে শয়ে শয়ে লোক আসছে এরকম কালীঘাটে, আমরা দেখেছি। এখন সেখানে যে এরকম এত টাকা পয়সার লেনদেন হচ্ছে তা আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন তো যা বেরোচ্ছে ভয়ঙ্কর। এটা আজকে খুব 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 খারাপ হয়েছে। যে কোনো মুহূর্তে এই গভর্নমেন্ট, এই লোকসভা নির্বাচনের পর যদি আবার মোদী সরকার আসবে ধরে নেওয়া হচ্ছে, তৃতীয়বার মোদী সরকার আসলে এই গভর্নমেন্টকে ভেঙে দেবে, এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। এবং এই গভর্নমেন্টকে ভেঙে দিলে তো সাংঘাতিক সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। মানে তাহলে এখানকার মানুষ তাই চাইছে একটা শ্রেণীর, হ্যাঁ, কিন্তু এখানকার যারা সংখ্যালঘু এবং যারা তৃণমূল আশ্রিত এবং তৃণমূলকে ভালোবাসে, তারা এর ঘোর বিরোধিতা করছে। সিএ নিয়ে এখানে বিভিন্ন রকম তালবাহানা করা হচ্ছে, সিএ নিয়ে পরে আসবো। 14 বছর আগে আমি একটা বই লিখেছিলাম, নন সিটিজেন ইন্ডিয়ান, তাতে আমার সিএর ক্লেম ছিল যে সিএটা করতে হবে। সেটা নিয়ে এখানে উল্টো যে গান গাইছেন
এখানকার শাসক দল, সেটাও ঠিক করছেন না। সব মিলিয়ে একটা কঠিন জটিল জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি। এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ পত্রিকার সম্পাদক। এটা কোনো রাজনৈতিক দলের পত্রিকা নয়। আমি 2009 থেকে পত্রিকা সরকার থেকে নিয়েছিলাম, RNI থেকে, কেন্দ্রীয় থেকে। যাই হোক, সেই থেকে চালিয়ে আসছি। আমি মাঝে মাঝে আসবো। আমার নামে, সুকুমার দেবনাথের নামে ইউটিউব আছে। ফলে আপনাদের একটু সাপোর্ট চাইবো, লাইক দেবেন, সমালোচনা করবেন, আবার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।